আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা মেজরে রেখেছো অর্থাৎ বাংলা অনার্স রেখেছো, অনার্সে যারা বাংলা রেখেছো এবং পাশে যারা বাংলা রেখেছো মেজর সাবজেক্ট হিসাবে সেই সাবজেক্টটা সাজেশন করে দিলাম। কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। তোমরা দেখেছো এর আগে আমি ফার্স্ট সেমিস্টার সাজেশন করেছি, তোমরা হাতের মুঠে পেয়ে গেছিলে আর সেই প্রশ্ন থেকেই কমন পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে। এভাবে শুধু আমি বাংলা নয়, বাংলা, দর্শন, সংস্কৃত, ইতিহাস সমস্ত বিষয়ে সাজেশন করে দিচ্ছি এবং কিছু কিছু টিপস দিচ্ছি যেগুলিতে তোমাদের খুব হেল্প হয় এবং তোমরা হাতের মুঠে বাড়িতে বসে সাজেশনগুলো পেয়ে যাচ্ছ। দেখো, আজ আমি তোমাদের বাংলায় যেগুলো প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো নখদর্পণে করে যাবে। তোমাদের বাংলার মেজরের সিলেবাস অনেক বড়, জানো যে এত বড় সিলেবাসের প্রশ্ন কত তোমরা মুখস্থ রাখবে এবং তোমাদের টাইম অনেক শর্ট। সেই শর্ট টাইমের কথা মাথায় রেখে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন খালি তুলে দিয়েছি এবং তার মধ্যে স্টার মার্কসও করে দেবো। এইগুলো করে গেলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা জানো যে 5 নম্বর কোথায় 4টে, 10 নম্বর কোথায় 2টো, মোট 6টা প্রশ্ন কোথায় তার জন্য থাকে 10টা প্রশ্নের জন্য আমি হার্ডলি 20টা প্রশ্ন রাখবো এখানে বাংলায়, কারণ তোমরা জানো বাংলা অনেক প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং এর মধ্যে স্টার মার্কস দেবো। দেখো আমি কোনগুলো প্রশ্নগুলো তোমাদের রেখেছি একটু দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলায় মেজরে অর্থাৎ অনার্সে যারা বাংলা রেখেছো। দেখো 1 নম্বর প্রশ্ন, চর্যাপদের সমাজ জীবন। কি প্রশ্ন দিয়েছি? চর্যাপদের সমাজ জীবনটা পড়বে, এর সাথে রাখবে সাহিত্যমূল্য এবং কাব্যমূল্য পরিচয় দাও। অর্থাৎ কি? চর্যাপদের সমাজ জীবন, কাব্যমূল্য এবং সাহিত্যমূল্য পরিচয় দাও। চর্যাপদের সমাজ জীবন এবং কাব্যমূল্য সাহিত্যমূল্য যেটা দিলাম প্রশ্নটা স্টার করো। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় পেয়ে গেছো মেজরে, এই প্রশ্ন তোমরা গিয়ে দেখবে হাতের মুঠে পেয়ে গেল। একটা প্রশ্ন তোমাদের কমন করে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সমাজ জীবন, কাব্য বা সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব লেখো। তা শ্রীকৃষ্ণ কীর্তনেরও একই রকম ভাবে চর্যাপদ যেভাবে দিলাম শ্রীকৃষ্ণ কীর্তন সেভাবে প্রশ্ন দিলাম, সমাজ জীবন, কাব্যমূল্য, সাহিত্যমূল্য এবং এর সাথে ঐতিহাসিক গুরুত্ব লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা ভালো দেখবে, অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুটো প্রশ্ন ভালো মতভাবে করে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কি দিয়েছি? কীর্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লেখো। অর্থাৎ কি? কীর্তিবাসী যে রামায়ণ রচনা করেছেন তার জনপ্রিয়তার কারণ। কীর্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ ভেরি ইম্পর্টেন্ট করে যাবে, এটাও তোমাদের আসতে পারে। কীর্তিবাসী রামায়ণ প্রশ্নটা তোমরা করে যাবে। দেখো এবার দিচ্ছি কি, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কৈবর্তীবার পরিচয় দাও এবং শ্রেষ্ঠতার কারণ লেখো। অর্থাৎ কি? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কৈবর্তীবার পরিচয়। এবার তোমরা যদি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে যদি নাই জানো তাহলে কার শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে, অর্থাৎ কার কৈবর্তীবার পরিচয় দেবে। তাই আমি এখানে উল্লেখ করে দিলাম মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি? চৈতন্য ভগবত রচনায় বৃন্দাবন দাসের কৈবর্ত পরিচয় দাও। চৈতন্য ভগবত রচনায় বৃন্দাবন দাসের কৈবর্ত পরিচয় দাও। তাহলে নেক্সট প্রশ্ন কি দিলাম? ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দাও। তার মানে কি আছে? শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের কবিগীতের পরিচয় দাও এবং এর সাথে কি দিতে পারো? এর জনপ্রিয়তা লেখো বা এর কাব্যের জনপ্রিয়তা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি? অর্থাৎ কি? বিদ্যাপতি বাংলা সাহিত্যে কিছু লেখেননি, তবু তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এই প্রশ্নটা এবার আসতে হবে। বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান লেখো, এর সাথে কি? চণ্ডীদাস সমস্যা লেখো। তারপরে কি আছে? বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান এবং চণ্ডীদাস সমস্যা কি? অর্থাৎ চণ্ডীদাস নিয়ে দুজনের চণ্ডীদাসের নাম আছে, এই দুজন চণ্ডীদাসের মধ্যে কোন চণ্ডীদাসে লিখেছেন সেই নিয়ে একটা আলোচনা মতভেদ আছে, সেই নিয়ে একটা প্রশ্ন হবে তোমাদের। 5 নম্বর প্রশ্ন আসতে হবে, দেখে নাও। তারপর প্রশ্ন, বৈষ্ণব পদবলিতে গোবিন্দ দাসের কীর্ত এবং বলরাম দাসের কীর্ত লিখো। তারপরে কি আছে? বৈষ্ণব পদবলিতে গোবিন্দ দাসের কীর্ত, বলরাম দাসের কীর্ত। তোমরা ভেরি ইম্পর্টেন্ট করবে গোবিন্দ দাসের কীর্ত। গোবিন্দ দাসের কীর্ত তোমাদের মেজরে অর্থাৎ অনার্সে আসার চান্স 90%, অর্থাৎ 100% ধরে নাও গোবিন্দ দাস তোমরা পেয়ে গেছো পরীক্ষায়। দেখো নেক্সট প্রশ্ন, মনসংকলন কাব্যে বিজয়গুপ্তের কাব্যের পরিচয় দাও। ঠিক আছে, তাহলে কি আছে? মনসংকলন কাব্যে বিজয়গুপ্তের কৈবর্তীবার পরিচয় দাও। তারপর প্রশ্ন, মনসংকলন কাব্যে কেতকদাস ক্ষমানন্দ এবং নারায়ণ দেবের কীর্ত লেখো। তাহলে হচ্ছে আরো দুজন দেওয়া আছে কি? কেতকদাস ক্ষমানন্দ এবং নারায়ণ দেবের কীর্ত লেখো। বা আছে কবি কঙ্কন কুমকুন্দান চক্রবর্তী কৈবর্তীবার বা কবিগীত আলোচনা করো। ঠিক আছে, ভালো প্রশ্ন, স্টার মার্কস করতে পারো এটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ধর্মমঙ্গলে ঘরণ চক্রবর্তী এবং রূপরাম চক্রবর্তীর কবিগীত লেখো। তাহলে কি আছে? ধর্মমঙ্গলে রূপরাম চক্রবর্তী এবং ঘরণ চক্রবর্তীর কবিগীত লেখো, এই দুজনের কবিগীতটা আলোচনা করো। শিবায়ন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। তাহলে কি শিবায়ন কি বা কাকে বলে? শিবায়নের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা স্টার প্রশ্ন করতে পারো, খুব ভালো প্রশ্ন স্টার। অনবদ্য কাব্যের
অন্নদামঙ্গল কাব্যের পরিচয় দিয়ে ভারতচন্দ্রের কবি কবিতার পরিচয় দাও। তাহলে কি আছে, ভারতচন্দ্রের কবি গীতের পরিচয় দাও অন্নদামঙ্গল কাব্যে। আর কি আরেকটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে ভারতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা হয় কেন? আরেকটা কি দিচ্ছি, ভারতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা হয় বা যুগসন্ধি কবি হিসেবে ভারতচন্দ্রের কবি গীত লেখো বা আলোচনা করো। ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন, স্টার মার্কস করে দিতে পারো। আরাকান রাজসভায় সৈয়দ আলাওয়ালের বাংলা সাহিত্যের অবদান লেখো। সৈয়দ আলাওয়ালের অবদান বা কৃতিত্ব লেখো কি হিসাবে? আরাকান রাজসভার সদস্য, আরাকান রাজসভার কবি ছিলেন। আরাকান রাজসভার হিসাবে সৈয়দ আলাওয়ালের কৃতিত্ব লেখো। স্টার প্রশ্ন করো। তারপর প্রশ্ন, সতী ময়না, লোরচন্দ্রানী এবং পদ্মাবতী টিকা লেখো। সতী ময়না, লোরচন্দ্রানী, পদ্মাবতী টিকা লেখো বা আলোচনা করো। ঠিক আছে, তারপর প্রশ্ন, নাথ সাহিত্যের যে কোনো একটি ধারার কাহিনী পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার গুরুত্ব লেখো। তাহলে গেছে নাথ সাহিত্য বলতে কি বোঝো বলতে পারো, আহ্বানে এর যে কোনো একটি ধারার পরিচয় দাও। ঠিক আছে, তারপর প্রশ্ন, সাপ্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবর্তীয় পরিচয় দাও। সাপ্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবর্তীয় পরিচয়। ভালো প্রশ্ন, এটা স্টার মার্কস করতে পারো, রামপ্রসাদ সেন। ঠিক আছে, তারপরে বাংলার শ্রেষ্ঠ বাউল লালন ফকিরের পরিচয় দাও। তাহলে গেছে লালন ফকিরের পরিচয় দাও, বাউল সাধক হিসেবে লালন ফকিরের পরিচয় বা বাউল সাধক হিসেবে লালন ফকিরের কৃতিত্ব আলোচনা করো। স্টার প্রশ্ন করো, এটাও ভালো প্রশ্ন। তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো মতো করে যাবে। এবং তোমরা জানো বাংলার অনেক সিলেবাস, এত বড় সিলেবাসের থেকে প্রশ্ন আসবে মোট 10টা, লিখতে হবে 6টা। তো 6টা লিখতে হবে, তার জন্য তোমরা কত মুখস্থ করবে? তার জন্য বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দিলাম, এগুলোকে তোমরা মিস করবে না, ভালো মতো করে যাবে। ঠিক আছে, তারপর শোনাবো, ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলা হয় কেন? তারপরে গেছে অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে। ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলার কারণ কি আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা করে যাবে। ঠিক আছে, তাহলে মোট আমি এই কটা প্রশ্ন সাজালাম, তোমরা ভালো মতো দেখে যাও। মোট আমি এই কটা প্রশ্ন সাজালাম, তোমরা এগুলোকে ভালো মতো ফলো করবে, দেখবে। কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সেই সমস্ত অসুবিধা দূর করার চেষ্টা করবো। তোমাদের জন্য যে আমি এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আনছি, তোমরা যদি একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও, আমি আরো একটু উৎসাহ পাই। এবং আমার এই শর্ট টাইমের মধ্যে থেকেও আমি তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে বসে এগুলো তৈরি করে এক চান্সে পাস করতে পারো। কলেজে দেখবে তোমাদের অনেক ব্যাক আসে, এত ব্যাক আসার কারণ একটাই, তোমরা ঠিকমতো প্রশ্ন করে দিতে পারো না। কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেগুলো ধরতে পারো না, যেগুলো পড়ে যাচ্ছে তাহলে সেগুলো আসছে না। সেই দিকে মাথা রেখে তোমাদেরকে এইরকম ধরনের সাজেশনগুলো আমি হাতে মোটা